আসসালামু আলাইকুম। ক্লাস 9 সবার কি অবস্থা? সবাই কেমন আছো? পড়াশোনা কেমন যাচ্ছে? এবং এই ক্লাস বা এই চ্যাপ্টারে যতগুলা ক্লাস হয়েছে এখন পর্যন্ত সেগুলো পড়ছো কিনা? সেগুলো কমেন্টে জানাও। ওয়ালাইকুম আসসালাম, সুমাইয়া, রামিম, সুদীপ্তা, সুদীপন শীল, সুমাইয়া, শাহরিয়ার, সারা, উম্মে আমিনা, মোহাম্মদ, রামিসা। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে বলছি ওয়ালাইকুম আসসালাম। সবার উদ্দেশ্যে বলছি ভাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সেটা আমাকে জানাও। তোমরা ভালো আছো কিনা? তোমরা ভালো আছো কিনা সেটা আমাকে জানাও। হ্যাঁ, আজকে আমরা রুটিন নিয়ে কথা বলবো যে কিভাবে স্কুলের সাথে শিক্ষক ক্লাসের সাথে একটা পারফেক্ট রুটিন মেইনটেইন করতে পারি। কি, কি লাইফে অ্যাডজাস্টমেন্ট করা উচিত। ঠিক আছে? কোন জিনিসগুলা নিয়ে আসা উচিত। ঠিক আছে? এবং এট দ্য সেম টাইম আমরা এই নিয়ে আলোচনা করব যে কিভাবে পড়াশোনা বেশি মনে রাখা যায়। কিভাবে পড়াশোনা বেশি মনে রাখা যায়। এটা নিয়ে আলাপ করব। ঠিক আছে? ওকে। তাহলে যেহেতু আমরা অনেক কিছুই আলাপ করব, তাহলে আমরা ক্লাস শুরু করি। কি বলো? ক্লাসটা শুরু করি। ঠিক আছে? তোমাদের ১ম ৫ মিনিট আমরা আগের ক্লাসে যা পড়েছিলাম সেটা নিয়ে একটু রিক্যাপ করব, সেটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? তোমরা ভালো করে দেখো আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম সেটা মনে করতে পারি কিনা। তোমরা ভাইয়ের সাথে মনে করার চেষ্টা করো এবং খাতা কলম নিয়ে নিজেই নিজেকে বোঝানো আরম্ভ করে দাও যে ভাইয়া কি পড়াইছিল গত ক্লাসে। ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে কুইক রিক্যাপ, ঠিক আছে? কুইক রিক্যাপ সেশন। তোমরা যখনই যে চ্যাপ্টার পড়ো না কেন এই চ্যাপ্টারের নতুন করে শুরু করার আগে আগে কি পড়ছো না পড়ছো এটা একটা কুইক রিক্যাপ করবা। এটা ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, যাই হোক না কেন এই কুইক রিক্যাপ সেশন নিজে নিজেও করবা। এতে দেখবে অনেক হেল্প হবে, অনেক কিছু তুমি মনে করতে পারছো। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম শ্বসন। কি পড়েছিলাম? শ্বসন পড়েছিলাম। এবং আমরা বলেছিলাম শ্বসন বেসিক্যালি দুই প্রকার হয়। একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা হচ্ছে অন্তঃশ্বসন। সবাই আমার সাথে সাথে বলতে থাকো, আমার সাথে সাথে বলতে থাকো, আমার সাথে সাথে বলতে থাকো। ঠিক আছে? রুটিন দিব। তোমরা যত শান্ত থাকবা, পড়াশোনায় কনসেন্ট্রেট করবা, তত ভালো জিনিসপত্র আমার দিক থেকে তোমাদের কাছে আমি ডেলিভারি দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, সারোয়ার তুমি আমাকে ফোন দিয়েছিলে। মাদ্রাসা বোর্ডের একজন স্টুডেন্ট। ঠিক আছে? তোমার কথাটা মনে আছে, আমি এনালাইসিস করছি। তোমাকে খুব শীঘ্রই কনট্যাক্ট করব এবং তোমার প্রবলেমের সলিউশন আমি দিব তোমাকে। ঠিক আছে সারোয়ার? ওকে। তাহলে আমরা পড়েছিলাম শ্বসন। শ্বসন বেসিক্যালি দুই প্রকার ছিল, একটা বহিঃশ্বসন, একটা অন্তঃশ্বসন। বহিঃশ্বসন কি ছিল? ওই যে আমরা শ্বাস-প্রশ্বাস গ্রহণ করি, প্রাণী শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে, এটা হচ্ছে বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসন কি? যে অক্সিজেনটা আমরা গ্রহণ করি, এই অক্সিজেনকে ব্যবহার করে খাদ্যদ্রব্যকে জারিত করে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়া, সেটা ছিল অন্তঃশ্বসন। আমরা এটা বলেছিলাম উদ্ভিদের ক্ষেত্রে আমরা শ্বসন বলতে শুধুমাত্র অন্তঃশ্বসনকেই বোঝাবো। আর প্রাণীর ক্ষেত্রে শ্বসন বলতে আমরা দুই ধরনের শ্বসনকে বোঝাবো, বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন। অন্তঃশ্বসন যেহেতু কোষের মধ্যে হয় সেটা হচ্ছে কোষীয় শ্বসন। কোষীয় শ্বসন, ঠিক আছে? আর আমরা উদ্ভিদ বিজ্ঞানে উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র কোষীয় বা অন্তঃকোষীয় বা অন্তঃশ্বসনই পড়াশোনা করব। ঠিক আছে? তো শ্বসন কাকে বলে? শ্বসন হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। জৈব রাসায়নিক প্রক্রিয়া, ঠিক আছে? যে প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য অক্সিজেনের উপস্থিতিতে কিংবা অক্সিজেন ছাড়া আংশিক বা সম্পূর্ণ জারিত হয়ে শক্তি উৎপন্ন করে এটিপি রূপে। এটাই ছিল কি? শ্বসন। ঠিক আছে? এটাই ছিল শ্বসন আমাদের। এখন এই অন্তঃশ্বসন, এটা কি? এটা ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি। অন্তঃশ্বসন বা কোষীয় শ্বসন। অন্তঃশ্বসন বা কোষীয় শ্বসন। ঠিক আছে? অন্তঃশ্বসন বা কোষীয় শ্বসন। তারপর আমরা এটাও পড়েছিলাম এটা কোথায় হয়?
কোথায় হয়? কোথায় হয়? আমরা বলেছিলাম এটা উদ্ভিদের সকল অঙ্গে হবে। উদ্ভিদের সকল অঙ্গে হবে, কিন্তু কিছু কিছু অঙ্গে অনেক অনেক বেশি পরিমাণে হবে, বেশি হারে হবে। তোমরা আমার সাথে সাথে সেই অঙ্গগুলোর নাম বলো, কোথায় কোথায় হবে। সেটা ছিল কুড়ি বা বর্ধিষ্ণু মূল, অর্থাৎ যেটা বড় হয়, যে মূলটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, ইত্যাদি। এইসব জায়গায় কি শ্বসনের হার বেশি ছিল? এইসব জায়গায় শ্বসনের হার বেশি, ঠিক আছে, শ্বসনের হার বেশি। তারপর আমরা পড়েছিলাম শ্বসন কোষের কোথায় হয়? কোষের কোন জায়গায় হয়? ঠিক আছে, আমরা বলেছিলাম যে অন্তঃশ্বসনের যে সবাত প্রক্রিয়াটা ছিল, সবাত শ্বসনের 4টা ধাপ ছিল। একটা ছিল গ্লাইকোলাইসিস, যেটা হয়তো সাইটোপ্লাজমে, অনেক করে দেখো আমরা ছবি এঁকেছিলাম, ছবি এঁকে দেখেছিলাম। সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে। কোথায়? মাইটোকন্ড্রিয়াতে হয়। কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়, ঠিক আছে। তারপর আমরা পড়েছিলাম অন্তঃশ্বসন। এই অন্তঃশ্বসন প্রধানত দুই প্রকার অন্তঃশ্বসন। একটা হচ্ছে সবাত শ্বসন, ঠিক আছে। সবাত মানে সমানে নিচ, ঠিক আছে, বা সহ, ঠিক আছে। এই সমানে হচ্ছে সহ, ঠিক আছে, সহ। আরেকটা সহ তুমি পাবা এই বাংলাতে, একটু বাংলা পড়ায় দেই। এই মানে হচ্ছে নিজ, ঠিক আছে। এই মানে হচ্ছে নিজ, নিজের। আর এই মানে হচ্ছে সহ, ঠিক আছে। এই মানে হচ্ছে সহ। আর বাত মানে হচ্ছে বায়ু বা অক্সিজেন। তো সবাত শ্বসন হচ্ছে অক্সিজেনের সাহায্যে শ্বসন হয়, অক্সিজেনের সাহায্যে যে শ্বসন হয়, অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন হয়, সেটা হচ্ছে সবাত শ্বসন, ঠিক আছে। এই সবাত শ্বসনের ধাপ ছিল 4টা। এই সবাত শ্বসনের ধাপ ছিল কয়টা? 4টা। একটা ছিল, আমার সাথে সাথে বলে ফেলো দেখি, মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার ফিয়ারলেস ফাইটার্স। তোমরা তো কথা দিয়েছিলে তোমরা ফিয়ারলেস হবে, তোমরা সিনসিয়ারলি পড়াশোনা করবে, সো নিজের কথা কিন্তু রাখতে হবে, হ্যাঁ। গ্লাইকোলাইসিস, যেটা কোথায় হইতো? যেটা হইতো সাইটোপ্লাজমে। কোথায়? সাইটোপ্লাজমে, ঠিক আছে। তারপর দ্বিতীয় ধাপ ছিল এসিটাইল কোয়ে তৈরি। এসিটাইল কোয়ে তৈরি, ঠিক আছে। এটা কোথায় হইতো? এটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স বা মাতৃকাতে, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মাতৃকাতে। খেয়াল করে দেখো, আমরা কিন্তু রিভিশন দিচ্ছি, কুইক রিক্যাপ করছি। তৃতীয় ধাপ ছিল ক্রেবস চক্র। কি চক্র? ক্রেবস চক্র, যেটার আরেকটা নাম কি ছিল জানো? তোমরা একটু অ্যাডভান্স জেনে রাখো, যেটার আরেকটা নাম সাইট্রিক অ্যাসিড চক্র। সাইট্রিক অ্যাসিড চক্র, ঠিক আছে। এটা কোথায় সম্পাদিত হইতো? এটাও সম্পাদিত হইতো মাইটোকন্ড্রিয়ার মাতৃকায় বা ম্যাট্রিক্সে, মাইটোকন্ড্রিয়ার মাতৃকায়, তাই না? আর 4 নাম্বার ধাপ ছিল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস, ঠিক আছে। এটা কোথায় সম্পন্ন হইতো? এটা সম্পন্ন হইতো এই যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে এরকম পেঁচানো পেঁচানো কিছু মেমব্রেন ছিল মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে। কোথায়? ক্রিস্টিতে। কোথায়? ক্রিস্টিতে, ঠিক আছে। হ্যাঁ আমি ভালো আছি রে ভাই, আমি ভালো আছি। তোমরা কি বুঝছো কিনা বলো? পড়া বুঝতেছো? মনে পড়তেছে? তো আমরা পড়েছিলাম গত ক্লাসে রিক্যাপ করছি, শ্বসন কাকে বলে, শ্বসনের সংজ্ঞা পড়েছিলাম, শ্বসনের প্রকারভেদ পড়েছিলাম, ঠিক আছে, অন্তঃশ্বসনের প্রকারভেদ পড়েছি, ঠিক আছে, শ্বসন কোথায় হয়, কোন অঙ্গাণুতে হয়, কোষের কোন জায়গা হয় সেটা পড়েছি, ঠিক আছে। অন্তঃশ্বসনের ধাপ কি ছিল?
একটা ছিল সবাত শোষণ আর একটা হচ্ছে অবাত শোষণ। সবাত শোষণটা আমরা ভালো করে পড়েছিলাম, সেটার ধাপগুলা লিখেছি। ধাপগুলা কোথায় কোনটা হয় সেটা বলেছি। ঠিক আছে? ওকে। তারপর অবাত অন্তঃশোষণ আরেকটা টাইপ ছিল অবাত শ্বসন। মানে হচ্ছে নাই, ঠিক আছে? আর বাত মানে হচ্ছে বায়ু। সো বায়ু ছাড়া বা অক্সিজেন ছাড়া যে শ্বসন, এটা হচ্ছে অবাত শ্বসন। ঠিক আছে? ইংলিশটাও জেনে রাখো, অ্যারোবিক রেসপিরেশন। ঠিক আছে? আর এটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন। ক্লিয়ার? আচ্ছা, অবাত শ্বসনে আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ব। ঠিক আছে? এটাকে আরেকটু জেনে নিই। এই যে আমরা সবাত শ্বসন বলেছিলাম, সবাত শ্বসনের যে এই প্রক্রিয়াগুলো হইতো, 4টা ধাপ হইতো, কোন ধাপে কি উৎপন্ন হয়, কোন ধাপে কি উৎপন্ন হয়, এটা আমরা পড়ব। ভাই রুটিন বলবেন না কবে থেকে? আরে বলবো তো ভাই, তোমরা এত বুঝলাম না, তোমরা তো একদম অধৈর্য হয়ে গেছো। রাকিব, রাকিব, মাউস কই? হ্যাঁ, আমার শরীর ভালো আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন। আমি ভালো আছি, কিন্তু আমি সবসময় ভালো থাকবো যদি তোমরা আমার কথা শোনো। ঠিক আছে? তোমরা যখন আমার পড়াশোনা মনোযোগ দিয়ে করবা, ভাইয়ার কথাগুলো শুনবা, তখন দেখবা আমি আরো বেশি ভালো থাকবো। আচ্ছা, তো আমরা এখন সবাত শোষণ আমরা কি উৎপন্ন করেছিলাম সেটা দেখব। সবাত শোষণের প্রথম ধাপ ছিল গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। কমেন্ট অফ করে দাও, কমেন্ট অফ করে যাও। গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে কি হইতো ভাইয়া? গ্লাইকোলাইসিসে এক অণু গ্লুকোজ থেকে, দেখো আমি কিন্তু সবসময় পড়াশোনা রিক্যাপ করি, এত কষ্ট করে কে পড়াবে বলো? তোমরা যদি এগুলোও করো, আমার পড়াশোনা না বোঝো, তাহলে আর কি করার বলো? কত কষ্ট করি তোমাদের জন্য। অসুস্থতা, বৃষ্টি, প্রতিবন্ধকতা কিচ্ছু মানি না, জাস্ট তোমাদের পড়ানোর জন্য ছুটে চলে আসি, তোমরা যাতে ভালো করতে পারো সেটা চাই। তো তোমাদের এখান থেকেও কিন্তু অনেক অনেক এফোর্ট থাকতে হবে। ঠিক আছে? মুখে বললে হবে না ভাই আপনাকে অনেক ভালোবাসি, আপনার কথা অনেক শুনবো, এই সে হাবি যাবি, কাজে কর্মের প্রতিফলন ঘটাইতে হবে। এক অণু গ্লুকোজ, এক অণু গ্লুকোজকে ভেঙে সে কি তৈরি করতো ভাইয়া? সে তৈরি করতো 2 অণু পাইরুভিক অ্যাসিড। 2 অণু পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে? সাথে 2 অণু NADH2। ঠিক আছে? সাথে তৈরি করতো 4 অণু এটিপি। আর এখান থেকে খরচ হইতো কি? 2 অণু এটিপি খরচ হয়ে যেত। 2 অণু এটিপি খরচ হয়ে যেত। এটা ছিল গ্লাইকোলাইসিসের কাজ। তারপরের ধাপ হচ্ছে এসিটাইল কোয়ে তৈরি। দেখো আমি রিক্যাপ করছি, এসিটাইল কোয়ে তৈরি। কোয়ে মানে হচ্ছে কোএনজাইম, বুঝছো? এসিটাইল কোয়ে তৈরির ধাপ। এই ধাপে কি হইতো? এই ধাপে এক অণু পাইরুভিক অ্যাসিড, এটা কাঁচামাল। ঠিক আছে? এই এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে তুমি পাইতা হচ্ছে এক অণু এসিটাইল কোয়ে। এক অণু এসিটাইল কোয়ে প্লাস পাইতা এক অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস এক অণু NADH2। ঠিক আছে? কিন্তু কাহিনী হচ্ছে ভাইয়া, আমি এক অণু গ্লুকোজ থেকে শ্বসন শুরু করেছিলাম, আর এক অণু গ্লুকোজ থেকে পেয়েছিলাম 2 অণু পাইরুভিক অ্যাসিড। তাহলে এসিটাইল কোয়ে তৈরি হবে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে, অর্থাৎ কাঁচামালকে আমার দ্বিগুণ করে দিতে হবে। তাই তুমি এখানে 2 দিয়ে গুণ দাও। যখন 2 দিয়ে গুণ দিবা, 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হবে? 2 অণু এসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু NADH2। এটা হচ্ছে টোটাল উৎপাদক। আবার এখন এই 2 অণু এসিটাইল কোয়ে আবার প্রক্রিয়াজাতকরণ করতে হবে, আরেকটা বিক্রিয়ার মধ্য দিয়ে তাকে যেতে হবে। সেই বিক্রিয়াটা হচ্ছে ক্রেবস চক্র। কি চক্র ভাইয়া?
ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রে কি হবে? এই ক্রেবস চক্রে 2 অণু এসিটাইল কোয়ে, মানে একটার উৎপাদক আরেকটার বিক্রিয়ক, একটার উৎপাদক আরেকটার বিক্রিয়ক। অনেকটা হচ্ছে তোমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য করতে না, যে আলটিমেটলি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, ঠিক আছে? আবার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ভোক্তার ক্রয় মূল্য, এরকম করতে না অঙ্ক, ঠিক আছে? অনেকটা এরকম যে এই দ্বিতীয় ধাপের যে উৎপাদক, এটা তৃতীয় ধাপের বিক্রিয়ক। তাহলে দ্বিতীয় ধাপের উৎপাদক কে ছিল, বা উৎপাদক ছিল 2 মলিকিউল অফ এসিটাইল কোয়ে। তাহলে তৃতীয় ধাপে এরা হয়ে যাবে বিক্রিয়ক। তাহলে 2 অণু এসিটাইল কোয়ে থেকে কি উৎপন্ন হবে ভাইয়া? এই 2 অণু এসিটাইল কোয়ে থেকে উৎপন্ন হবে 3 অণু NaDH2 প্লাস 2 অণু FADH2 প্লাস 4 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 অণু জিটিপি, 2 অণু জিটিপি, এটা মাথায় রাখতে হবে। আর প্রাণীর ক্ষেত্রে কেন ডিফারেন্ট হবে? প্রাণীর ক্ষেত্রে এই 2 অণু জিটিপির জায়গায় তৈরি হবে 2 অণু এটিপি। জিটিপি কি আমরা বলেছিলাম, জিটিপি হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট, আর এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ভাই বলেছিলাম জিটিপি এটিপি সেম কথা, ঠিক আছে? তোমরা আমাকে তানজিম ভাই বলতে পারো, অন্তর ভাই বলতে পারো, বা অনেকে ফিয়ারলেস আর্টিস্ট অফ বায়োলজি বলে। একদিন বলছে ভাই আপনাকে কি নামে রাখবো? এই যে তোমার বড় ভাইরা ফিয়ারলেস মেথডে পড়াশোনা করে, ওরা আমাকে ফিয়ারলেস আর্টিস্ট অফ বায়োলজি বলে ডাকে। যাই হোক, ওটা ওদের কি মাহাত্ম্য, বা ওরা আমাকে ভালোবেসে ডাকে, ঠিক আছে? সো সেম কথা। সো আলটিমেটলি 2 অণু জিটিপি 2 অণু এটিপি সেম কথা। প্রাণীতে ডিরেক্ট বা সরাসরি এটিপি হিসেবে তৈরি হয়, আর উদ্ভিদে জিটিপি হিসেবে তৈরি হয়, এটা জানলে হবে। আচ্ছা, তারপরে ধাপ ছিল ভাইয়া ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটার অপর নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আমরা ফসফোরাইলেশন পড়েছিলাম, ফসফেট যুক্ত হওয়া কেবল হচ্ছে ফসফোরাইলেশন। আর এটিপি তৈরি হলে অবশ্যই ফসফেট যুক্ত হইতে হবে, অর্থাৎ ফসফোরাইলেশন হতে হবে। আর যেহেতু এখানে জারণ হয়, এই জন্য জারণের ইংলিশ কি ভাইয়া? অক্সিডেশন। এখান থেকে জারণ প্রক্রিয়ায় যেহেতু ফসফোরাইলেশন হচ্ছে, তাই আমরা বলবো অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে? সো ইটিএস এর অপর নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তোমরা অনেক কিছু জানবে মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে? যেটা অনেকে হয়তো জানবে না, বাট তোমরা জানবে, কারণ তোমরা ফিয়ারলেস ফাইটার, তোমরা পরিশ্রম করো, তোমরা অনেক কিছু ডিজার্ভ করো। এই ইটিএস বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন ধাপে কি হবে জানো? ইটিএস বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন ধাপে এই যে তোমাকে বলেছিলাম তুমি ডিরেক্ট কিছু আমার কাছে টাকা নাও, টাকা নিলা এটিপি, তারপর বললাম এই কুপনটাই রিসিপ্টটা গিয়ে এনাম ভাইকে দিবা। এই রিসিপ্টটা যখন এনাম ভাইকে দিবা, এনাম ভাই তোমাকে রিসিপ্টের বদলে টাকা দিবে। ওই রিসিপ্ট গুলা কি? এগুলো হচ্ছে NADH2 FADH2, ঠিক আছে? তখন ওই রিসিপ্টটা তুমি এখন ভাঙা শুরু করলা। কি ভাঙা শুরু করলা? 2 অণু NADH2 থেকে, এই দেখো 2 অণু NADH2, এটা দুইটা রিসিপ্ট পাইলা। এখানে পাইলা 2 অণু NADH2, এখানে কয়টা? দুইটা রিসিপ্ট পাইলা, চারটা রিসিপ্ট। এখানে পাইলা, এটা 6, এটা হবে 6 অণু, ঠিক আছে? এটা হবে 6 অণু, কারণ 1 অণু থেকে 3টা করে, 2 অণু থেকে 6টা, এটা হবে 4 অণু। আর বাকিগুলা ঠিক আছে, ঠিক আছে? 2 2 4, 4 আর 6 10, 10টা রিসিপ্ট পাইলা। এই 10টা NADH2 থেকে, 10টা NADH2 থেকে তুমি পাবা 10 ইন্টু 3 ইকুয়ালস টু 30 ATP। আবার তোমাকে আরেকটা রিসিপ্ট দিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে FADH2 রিসিপ্ট। কয়টা পাইলা? 4টা FADH2 পাইলা। তুমি 4টা FADH2 থেকে পাবা হচ্ছে 4 ইন্টু 2, সরি এটা 2টা হবে, হিসাব তো গড়বড় লাগাই দিচ্ছি। যাই হোক, সরি মাই ডিয়ার স্টুডেন্টস, কোনো প্যারা নাই, আমরা ঠিক করে নিচ্ছি, ইট হ্যাপেন্স।
বাট তোমাদের ক্ষেত্রে কি হয় জানো, তোমরা একটু ভুলে গেলে আরে আমি কেন ভুলে গেলাম, দেখছো আমিও ভুলে যাই। তো তোমরা তো ভুলতেই পারো, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, ভোলাটাই স্বাভাবিক। বাট মনে রাখার চেষ্টা না করা, এটা হচ্ছে অস্বাভাবিক। দুইটা থেকে 30 ভাঙে তুমি 4টা টিভি পাইলা, কয়টা? 4টা এটিপি। তারপর খেয়াল করো ডিরেক্ট কয়টা টাকা পাইছিলা তুমি? 4টা এটিপি তৈরি করছিলে এখানে, আর 2টা খরচ হয়ে গেছিল। তা নেট প্রোডাকশন কত? নেট প্রোডাকশন হচ্ছে 2 প্লাস 2 এটিপি। আবার এই যে 2 অণু জিটিপি পাইছো, জিটিপি মানে হচ্ছে এটিপি, জিটিপি মানেই হচ্ছে এটিপি। তাহলে 2 অণু জিটিপি, যেটা হচ্ছে 2 অণু এটিপি। তাহলে কয়টা পাইলা এটিপি? দেখো খেয়াল করো, এই যে 2, এইখানে 2, এইখানে 4, ঠিক আছে, এখানে 30। তাহলে 30 প্লাস 4 প্লাস 2 প্লাস 2, দ্যাট ইজ টোটাল 38 এটিপি। এইভাবে তুমি সবাত শোষণ প্রক্রিয়ায় টোটাল 38টা এটিপি পাইতা। ঠিক আছে, এ হচ্ছে আমাদের গত ক্লাসের রিভিউ। এখন তোমার আমার বলো, গত ক্লাসের যে রিভিউটা, এটা কি কেমন হয়েছে, তোমরা বুঝছো কিনা? মাই স্টুডেন্টস বলো, স্পিক আপ। ক্লিয়ার? ওকে, এটা কিন্তু আসবেই পরীক্ষায়, এটা আসবেই যে সবাত শোষণে এটিপির কাউন্ট ক্যালকুলেট করে দেখাও, এটা তোমাকে দিতেই হবে, এটা মাস্ট, এটা আসবেই। এটা না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। সাইফুল বলেছে মাত্র আসলাম, স্যালুট, সাবাস। এভাবে তো লেট করবে, এটা তো তোমাদের শিখাই, তাই না? ফিয়ারলেস ফাইটার লেট করবে, এটা তো শিখাই, তাই তো? ভেরি ব্যাড। ফিয়ারলেস হতে হবে, পাংচুয়াল হইতে হবে, পজিটিভ হইতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ওকে, তো আজকে আমরা কি পড়বো? আজকে অবাত শোষণ পড়বো এবং শোষণের প্রভাবক পড়বো। অবাত শোষণ এবং শোষণের প্রভাবক, চলো শুরু করি। সো অবাত শোষণের সংক্ষিপ্ত বর্ণনা পড়বো, শ্বসন প্রক্রিয়া প্রভাবক সমূহ পড়বো এবং শোষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? সো লেটস স্টার্ট। অবাত শোষণ, অবাত শোষণ মানে কি ভাইয়া? এটা আমরা অলরেডি বলে ফেলেছি, অবাত শব্দটাকে ভাঙতে হবে। অ মানে হচ্ছে নাই, অ মানে হচ্ছে নাই, বাত মানে হচ্ছে বায়ু, ঠিক আছে? এখানে বায়ু বলতে ম্যাক্সিমাম বোঝানো হচ্ছে অক্সিজেনকে, অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন নাই সেটাকে বলা হচ্ছে অবাত শোষণ। তাহলে কি লিখবা? সংজ্ঞা লিখবা 1 নম্বরে, যেটা পরীক্ষায় আসবে, অবাত শোষণ কাকে বলে? তুমি বলবা যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের ব্যবহার ছাড়াই গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে। খেয়াল করবে, অসম্পূর্ণ, অক্সিজেন থাকলে হচ্ছে সম্পূর্ণ জারণ করতে পারবে, ঠিক আছে, দহন করতে পারবে, কিন্তু অক্সিজেন নাই, কাজ চলবে বাট পুরোপুরি চলবে না, ঠিক আছে, এই জন্য অসম্পূর্ণ বলছি। অসম্পূর্ণ জারণ ঘটে এবং 2 অণু, খেয়াল করো, সবাত শোষণ ছিল, অক্সিজেন ছিল, অক্সিজেনের সুপরিপূর্ণ জারণ হয়েছে, এই জন্য 38 অণু এটিপি পেয়েছো, কিন্তু এখানে অসম্পূর্ণ জারণ হবে, তাই 38 তুমি পাবা না, পাবা কত? মাত্র 2। 2 অণু এটিপি তৈরি হয়, তাকে অবাত শ্বসন বলে। তাকে কি বলে? অবাত শ্বসন বলে। ঠিক আছে, ওকে, তাকে অবাত শোষণ বলে। আচ্ছা, এখন অবাত শোষণের ধাপ কয়টা বা কোথায় হয়? অবাত শোষণ কোথায় হয়, কোথায় সংঘটিত হয়? এটা মাথায় রাখো, অবাত শোষণ হয় সাইটোপ্লাজমে। খেয়াল করো, সবাত শোষণ সাইটোপ্লাজমে হইতো, মাইটোকন্ড্রিয়াতে হইতো,
কিন্তু অবাত শ্বসন কোথায় হবে? অবাত শ্বসন হবে সাইটোপ্লাজমে। কোথায়? সাইটোপ্লাজমে হবে। কোথায় হবে? সাইটোপ্লাজমে। আচ্ছা, এখন আমরা পড়বো অবাত শ্বসনের ধাপ। অবাত শ্বসনের ধাপ খুব ভালো করে খেয়াল করো। ভাইয়ার কথা খেয়াল করবা, বই দেখবে একদম চকচকা ফকফকা লাগতেছে, ঠিক আছে? বইয়ের থেকে তুমি বেশি বুঝে ফেলছো, ট্রাস্ট মি, বইয়ের থেকে তুমি বেশি বুঝে ফেলো যদি ক্লাস ভালো করে পড়ো। সবাত শ্বসনের ধাপ, তো খেয়াল করো, সবাত শ্বসন ছিল 4টা ধাপে, কারণ সম্পূর্ণ জারণ হইতো। অবাত শ্বসন সম্পূর্ণ জারণ হবে না, তাহলে 4টা ধাপ থাকবে না, অর্ধেক হয়ে যাবে। ধাপ হবে 2টা। ধাপ কয়টা? 2টা। এবার মনে রাখতে পারো, পরীক্ষা প্যাস লাগে কোনটা কয়টা ধাপ, তখন তুমি পারবা। আচ্ছা, সবাত মানে হচ্ছে অক্সিজেন আছে, অক্সিজেন আছে মানে কি সম্পূর্ণ, সম্পূর্ণ মানে ধাপ বেশি লাগবে প্রক্রিয়াজাতকরণ করতে। অবাত মানে অক্সিজেন নাই, মানে হালকা হবে, আংশিক হবে। আর আংশিকে অর্ধেক, অর্ধেক ধাপ থাকবে। সে অর্ধেক ধাপ মানে 2টা ধাপ থাকবে। কয়টা? 2টা। সো অবাত শ্বসনের ধাপ হচ্ছে 2টা। কয়টা? 2টা। কয়টা ধাপ? 2টা ধাপ। ঠিক আছে। নাম্বার 1, গ্লাইকোলাইসিস। এখন খেয়াল করো তো, এই গ্লাইকোলাইসিস কথাটা একটু চেনা পরিচিত লাগে না? কারণ গ্লাইকোলাইসিস তুমি সবাত শ্বসনে পড়ছো। কোথায় পড়ছো? সবাত শ্বসনে পড়ছো। তাই গ্লাইকোলাইসিসকে কি বলা হয় জানো? এটা অবাত হোক সবাত হোক 2 জায়গায় যেহেতু আছে, তাই গ্লাইকোলাইসিসকে বলা হয় সাধারণ গতিপথ। সাধারণ গতিপথ গ্লাইকোলাইসিসের অপর নাম। সাধারণ গতিপথ কার? শ্বসনের সাধারণ গতিপথ। শ্বসনের সাধারণ গতিপথ, এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের অপর নাম। গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হইতো ভাইয়া? আমরা পড়েছিলাম, মনে আছে? গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে। কোথায়? সাইটোপ্লাজমে। তাই যেহেতু সাইটোপ্লাজমে হয়, তাই এই গ্লাইকোলাইসিসের আরেকটা অপর নাম আছে। সেই অপর নামটা কি জানো? এই গ্লাইকোলাইসিসের অপর নাম হচ্ছে সাইটোপ্লাজমীয় শ্বসন। সাইটোপ্লাজমীয় শ্বসন। দেখছো কত কিছু পারতেছো? এটা বুঝে বুঝে পড়লেই তোমরা পারবা, কিছু মুখস্থ করা লাগবে না। যেহেতু সাইটোপ্লাজমে হয় শ্বসনের এই ধাপটা, তাই এটাকে বলা হয় সাইটোপ্লাজমীয় শ্বসন। যেহেতু এই ধাপ অবাত সবাত যাই হোক না কেন, বায়ু থাকুক বা না থাকুক, ঠিক আছে, এইটা হবেই। তাই এটা হচ্ছে সাধারণ গতিপথ। এই গতিপথ দিয়ে যেতেই হবে গ্লুকোজকে, এছাড়া তার কোনো রেহাই নাই। ঠিক আছে, গ্লাইকোলাইসিস শ্বসনের সাধারণ পথ বা সাইটোপ্লাজমীয় শ্বসন কোথায় হবে? সাইটোপ্লাজমে হবে। কেন? কারণ এর যত এনজাইম আছে সব সাইটোপ্লাজমে থাকে। ঠিক আছে, ওরে যে আগুন ধরায়া দিবে, ওকে যে বলবে তুমি বিক্রিয়া করো আমি সাথে আছি, এর অবস্থান সাইটোপ্লাজমে। ঠিক যেমন তোমার এলাকায় তোমার প্রভাব থাকে, কারণ এই এলাকায় তোমার বন্ধু বান্ধব থাকে, তোমার বাসা কাছে, হ্যাঁ, সবকিছু কাছে, তুমি শক্তি প্রয়োগ করতে পারো। সো গ্লাইকোলাইসিসের জন্য যা যা দরকার, তার চেলা পেলা, ঠিক আছে, বস সাঙ্গপাঙ্গ সব সাইটোপ্লাজমে থাকবে। তাই গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমই হবে, অন্য কোথাও হওয়ার সুযোগ তার নাই। কারণ অন্য কোথাও তার এনজাইম নাই, সাইটোপ্লাজমেই তার এনজাইম সমূহ আছে। আর এনজাইম সমূহ হচ্ছে বিক্রিয়ার মেইন ইনস্টিগেটর, স্টিমুলেটর, উদ্দীপক, মোটিভেশন। ঠিক আছে, বিক্রিয়ার মোটিভেশন হচ্ছে এনজাইম। ওগুলা কই থাকে? গ্লাইকোলাইসিসের মোটিভেশন, গ্লাইকোলাইসিসের এনজাইম থাকে সাইটোপ্লাজমে। এই জন্য সাইটোপ্লাজমের মধ্যেই গ্লাইকোলাইসিস হয়, অন্য কোথাও হয় না। ঠিক আছে, এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কমেন্টে চট করে লিখে ফেলো তো যে গ্লাইকোলাইসিস আমরা কি কি পাইছিলাম, গ্লাইকোলাইসিস কি কি ঘটতো, চট করে লিখে ফেলো। আমি লেখার আগে দেখি লিখে ফেলো। ঠিক আছে, গ্লাইকোলাইসিসে এক অণু গ্লুকোজ থেকে কি তৈরি হইতো ভাইয়া? গ্লাইকোলাইসিসে এক অণু গ্লুকোজ থেকে তৈরি হইতো 2 অণু পাইরুভিক অ্যাসিড। আমার আগে লিখে ফেলো দেখি। 2 অণু পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের সংকেত যেমন কি ছিল? C3H4O3, তাই না? এটা তৈরি হইতো। আচ্ছা, তারপর 2 অণু NADH2 তৈরি হইতো, তাই না? পাশাপাশি 4 অণু এটিপি তৈরি হইতো, আর খরচ হইতো -2 অণু এটিপি। এটা খরচ। তাহলে নেট এটিপি কত বলতো? নেট এটিপি তৈরি হইতো
2 অণু এটিপি, 2 অণু এটিপি, ক্লিয়ার? রাইট? 6 অণু এটিপি কি বলে? এই যে সাবাস, অনেকেই পারছে। একদম স্যার, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। বিকজ অফ দিস টি শার্ট, রাইট? এই টি শার্টে কি লেখা দেখছো? এক্স নটোডেমিয়ান ফর এভার। ঠিক আছে, নটোডেমিয়ানরা কখনো এক্স হয় না। যাই হোক, তো এখন তোমার বলো, কে কে নটরডেমে পড়তে চাও? ছেলেরা আছো, ছেলেদের ড্রিম কলেজ অনেকে নটরডেমে পড়তে চাই, নটরডেমে পড়তে চাই। কারা কারা নটরডেমে পড়তে চাও? অনেকেই পড়তে চাও নটরডেমে, সাবাস। সো নটরডেমে যদি পড়তে চাও, মাথায় রাখবা নটরডেমের প্রিপারেশন তোমার এসএসসি পরীক্ষার পরে শুরু হয় না, এটা ক্লাস 9 থেকে শুরু হয়ে যায়। ক্লাস 9 থেকে তুমি কিভাবে বেসিক স্ট্রং করছো, ক্লাস 9 থেকে টেক্সট বুকটা কিভাবে ভালো করে পড়ছো, টেক্সট বুকের প্রত্যেকটা শব্দ তুমি মিনিং বুঝে মনে রাখার চেষ্টা করছো কিনা, টেক্সট বুকের সাথে রিলেটেড যে বেসিক স্যাররা ক্লাসে বলে, যেগুলো হয়তো বইয়ে নাই, সেই বেসিকটা তুমি কতটা মনোযোগ দিয়ে মনে রাখছো, নোট করছো। অর্থাৎ ক্লাস 9 থেকে শুরু করে নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা দিন পর্যন্ত নটরডেম কলেজে পড়ার বা নটরডেম কলেজে চান্স পাওয়ার প্রিপারেশনটা চলমান থাকে। প্রত্যেকটা দিন অল্প অল্প করে শিখতে হবে, প্রত্যেকটা দিন কাজে লাগাতে হবে। এটাই হচ্ছে প্রিপারেশন নটরডেম কলেজে পড়াশোনা করার সুযোগ পাওয়ার, ইনশাল্লাহ। যদি আমরা প্রত্যেকটা দিন কাজে লাগাই, এই বইটাকে ভালো করে পড়ি, তখন ইনশাল্লাহ আল্লাহর মতে নটরডেম কলেজে পড়ার যে সুযোগ, সেটা করে দিবেন, এই ড্রিম পূরণ করবেন। মেয়েদের ক্ষেত্রে হলিক্রসে ভর্তি পরীক্ষা হয়, আর নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ এগুলো হচ্ছে তোমার খ্রিস্টান মিশনারি কলেজ। সো ওদের অথরিটি যেহেতু সেম, ওরা একই প্যাটার্নে ভর্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, সো ভর্তি পরীক্ষা যেখানেই আছে সেখানে ভালো করতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই বেসিক স্ট্রং রাখতে হবে। বইয়ের কোনো কিছু বাদ দেওয়া যাবে না, বইয়ের কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, আমাদের এক স্যার ছিল, স্যার আমরা কলেজে চান্স পাবো, আমাদের বলেছিল যে নটরডেম কলেজে অনেক ভালো ভালো স্টুডেন্টরাও চান্স পায় না, বা অনেক এ প্লাস পাওয়া স্টুডেন্টরাও চান্স পায় না। কারণ কি তোমরা জানো? আমরা বললাম না স্যার, আমরা তো কারণ জানি না। স্যার বললো আমরা একটা ট্রিক্স খেলি। সেই ট্রিক্সটা হচ্ছে, বোর্ডে এ প্লাস পেতে হলে অনেক কিছু না পড়ে গেলে এ প্লাস পাওয়া যায়। যে ধরো তুমি ঢাকা বোর্ডে আছো, ঢাকা বোর্ডে আগের বার সাইটোপ্লাজমীয় শ্বসন বা গ্লাইকোলাইসিস থেকে প্রশ্ন এসেছে, এইবার হয়তো আসতে পারে এসিটাইল কোয়ে থেকে বা অবাত শ্বসন থেকে। সো তুমি কি করলা, গ্লাইকোলাইসিসকে বাদ দিয়ে জাস্ট অবাত শ্বসন পড়লা, এটা কমন পড়লো, এটা পড়েই তুমি এ প্লাস পাইলা। বাট স্যাররা বলছিল যে আমি তো দিব গ্লাইকোলাইসিস, আমি অ্যাসিটাইল কোয়ে দিব না, কারণ আমার টার্গেট থাকবে যে ভালো স্টুডেন্ট সে সবকিছু পড়বে, সে সবকিছু বেসিক নিবে। সো আমি ওই এক্সট্রাঅর্ডিনারি হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট গুলাকে খুঁজি, যারা সবকিছু পড়তে চায়, বইটাকে সমানভাবে সম্মান করে, কোনো স্পেসিফিক টপিককে গ্লোরিফাই করে কোনো কোনো টপিককে বাদ দেয় এরকম না। ঠিক আছে, সো এই সিক্রেটটা তোমাদের বলে দিলাম, যেটা আমি ভর্তি হওয়ার পর জানতে পেরেছিলাম, বাট তোমাদের বলে দিলাম। সিক্রেটটা হচ্ছে প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা শব্দ মুখস্থ না, আত্মস্থ করার চেষ্টা করা, বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করা। দ্যাট ইজ দ্য কি পয়েন্ট অফ মেকিং ইনটু নটরডেম কলেজ। সেটা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশের গ্রামার স্ট্রং থাকতে হবে, অনেক ক্ষেত্রে বাংলা দেয়, কিছু কিছুটা আইসিটিও দেয়। ঠিক আছে, সো কাউকে অবহেলা করার সুযোগ নেই, ভালো করে পড়তে হবে। তোমাদের সিকিউ সলভিং আছে, আমি সিকিউ সলভিং নিব, টেনশনের কোনো কারণ নেই। ওকে, চলো আমরা আবারও পড়াশোনা শুরু করি। আচ্ছা, তাহলে আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি পেয়েছিলাম? নেট অণু পেয়েছিলাম 2টা এটিপি, আর 2টা টিকেট পেয়েছিলাম NADH2, যেগুলো পরে ভাঙানো যায়। কোথায় নিয়ে ভাঙানো যায়? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে বা মাইটোকন্ড্রিয়ার ভেতরে গিয়ে ভাঙানো যায়। এই নাও 2টা NADH2, আমাকে দাও, এটিপি দাও। আচ্ছা, কিন্তু খেয়াল করে দেখো, অবাত শোষণ, ভাইয়া বলছি অবাত শোষণ কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। তাহলে অবাত শোষণের ধাপগুলা কখনো কি মাইটোকন্ড্রিয়াতে পৌঁছায়? কখনোই পৌঁছায় না, কখনোই পৌঁছায় না। যেমন তোমাকে বলে দিয়েছিলাম, আচ্ছা তোমাকে এনাম ভাইকে রিসিপ্টটা দিলে তোমার টাকা পয়সা দিবে, কিন্তু আমি যদি এমন সিস্টেম করে দেই যে এনাম ভাইকে তোমরা খুঁজেই পাবা না, এনাম ভাই পর্যন্ত যাইতেই পারবা না, তাহলে কি ওই রিসিপ্টের কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সো অবাত শোষণে এই কাজটা হয়। অবাত শোষণে 2 অণু এটিপি তুমি ডিরেক্ট পাচ্ছ, আমার থেকে 2 টাকা তুমি ডিরেক্ট পায়ে গেছো,
ঠিক আছে, অর্থাৎ তোমাকে 4 টাকা দিলাম, তুমি আমাকে 2 টাকা দিলা, 2 টাকা তোমার লাভ হইছে, বাকি তোমাকে আশা দিলাম ঠিক আছে NADH2 তুমি নাও, এটা এনাম ভাই থেকে টাকা নিয়ে নিও, একটার বদলে 3 টাকা করে, তুমি নিয়ে খুশি হয়ে গেলা, কিন্তু পরে তুমি এনাম ভাইকে খুঁজে পাচ্ছ না, ঠিক আছে, শিখর অফিস খুঁজে পাচ্ছ না, এনাম ভাই নাই, এনাম ভাইয়ের থ্রু যাইতেই পারতেছ না তুমি, তখন কি এই NADH2 কোনো লাভ আছে? লাভ নাই। কেন লাভ নাই? কারণ এনাম ভাই নাই, ETS নাই, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নাই, অক্সিডেটিভ ফসফোরিলেশন নাই। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে প্রথম ধাপ, অবচেষণের প্রথম ধাপ। প্রথম ধাপে আমরা এইগুলা পাইলাম। এখন হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। পাইরুভিক অ্যাসিডের বিজারণ বইয়ে দেখবা আছে, পাইরুভিক অ্যাসিডের বিজারণ। এখানে কি হয়, পাইরুভিক অ্যাসিডটা বিজারিত হয়, পাইরুভিক অ্যাসিডটা বিজারিত হয়। সো পাইরুভিক অ্যাসিড কি ছিল, দেখো C3H4O3, কয় অণু? 2 অণু পাইরুভিক অ্যাসিড, যেটা তুমি গ্লাইকোলাইসিস থেকে পেয়েছিলে, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, 2 অণু পাইরুভিক অ্যাসিড। এইটা কি কাজ করবে দেখো, এইটা বিজারিত হবে, ঠিক আছে, বিজারিত হয়ে তৈরি করবে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। আবার এটা আরেকটা পথ অবলম্বন করতে পারে, এটা বিজারিত হয়ে তৈরি করতে পারে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল প্লাস 2 অণু কার্বন ডাইঅক্সাইড। দুই অণু কার্বন ডাইঅক্সাইড। কি মনে রাখতে হবে ভাইয়া, যখন ল্যাকটিক অ্যাসিড পাইলাম তখন কোনো কার্বন ডাইঅক্সাইড নাই, যখন ইথাইল অ্যালকোহল পাইলাম তখন আমি কার্বন ডাইঅক্সাইড পাইলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমাকে বলো এটার কোনো ইটিএস তুমি পাইছো? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে? নাই, অর্থাৎ কোনো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নাই। আছে? নাই। যেহেতু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নাই, এখানে কি অক্সিডেটিভ অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে? ফসফোরাইলেশন হবে না। যদি অক্সিডেটিভ ফসফোরাইলেশন না হয়, তাহলে এই যে তোমাকে রিসিট আমি দিয়েছিলাম, 2 অণু NADH2, এইটা থেকে কোনো এটিপি পাবা, এটা থেকে কোনো এটিপি পাবা না, নো এটিপি, এখান থেকে আমরা কোনো এটিপি পাবো না, কিছুই পাবো না, 0। তাহলে টোটাল প্রক্রিয়ায় আমি এটিপি কয়টা পাইলাম? এটিপি পাইলাম মাত্র 2টা, মাত্র 2টা এটিপি পাইলাম। কি পাইলাম? মাত্র 2টা এটিপি। সো এইটাই হচ্ছে অবচেষণ। এই অবচেষণে 2টা ধাপ হয়, 2টা ধাপে কয়টা এটিপি পাবো? 2টা এটিপি পাবো। ঠিক আছে, 2টা এটিপি পাবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া অবচেষণের গুরুত্ব কি, কেন দরকার? আমি এটিপি পাচ্ছি 2টা, কি দরকার? সবাতে তো আমি কি বলে 38টা পাইলাম, তো 19 গুণ কমায় ফেলছি, কারণ কাহিনী কি? তাহলে পৃথিবীতে অবচেষণ দরকারটা কি ছিল? অবচেষণের গুরুত্ব, অবচেষণের গুরুত্ব। পানির অপর নাম জীবন, সবাই আমরা জানি তাই না? পানির অপর নাম জীবন, তো পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না, পানি ইজ ইম্পর্টেন্ট। সো এটা ভেবে তোমাকে আমি পানিতে, সাগরে ফেলে দিয়ে আসলাম, তাই না? পানির অপর নাম জীবন, তুই জীবনের মধ্যেই থাক, তুই পানির মধ্যেই থাক, তুমি কি সার্ভাইভ করতে পারবে? তুমি তো মাছ না, তুমি সার্ভাইভ করতে পারবে না। সো সবকিছু ভালো হলে যে সবার জন্যই ভালো, এরকম কিন্তু কিছু না। সবকিছু ভালো হলে যে সবার জন্যই ভালো, এরকম কিছু না। যেমন ধরো মাংস, ঠিক আছে, প্রোটিন, এটা সবার জন্যই ভালো, খেলে ভালো, কিন্তু যার কিডনি সমস্যা আছে,
যার কিডনি কাজ করে না ঠিক মতো, তাকে এই ভালো খাবারটা তুমি দিলে তার জন্য আরো খারাপ হবে, তার বডি আরো ফেল করবে, সেটা তার জন্য ভালো হবে না। ঠিক আছে? সো অক্সিজেন ভালো জিনিস, দ্যাট ডাজেন্ট মিন সবারই অক্সিজেন দরকার বা সবাই অক্সিজেনকে পেয়েই খুশি হবে বা সবাই অক্সিজেনের সাথে বাঁচতে চাবে। ঠিক আছে? এটা মিন করে না। ভালো জিনিসটাও সবার জন্য ভালো নাও হতে পারে, কারো কারোর জন্য এই জিনিসটা খারাপ, বিষের থেকেও খারাপ হয়। ঠিক আছে? মিষ্টি খেতে ভালো লাগে, কিন্তু ডায়াবেটিস রোগীকে মিষ্টি খাওয়ানো মানে কি? বিষ খাওয়ানো। ঠিক আছে? মাংস মজার জিনিস, তোমাকে প্রোটিন দিবে, কিন্তু যার কিডনি ফেল করছে তার মাংস খাওয়ানো মানে তার বিষ খাওয়ানো, তার সমস্যা আরো বেশি হবে, তাকে মাংস খাওয়ানো যাবে না। ঠিক একইভাবে কিছু কিছু জীব আছে, যেসব জীব অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, তাদের কি সবাত শোষণ হবে? হবে না। তাদের শক্তি দরকার না, শক্তি দরকার, তাহলে কি করতে হবে? ঠিক আছে, সবাত না হোক, অবাত হয়ে কোনো মতে টিকে থাকে। যেসব জীব অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, তাদের শক্তি যোগানো অবাত শোষণের গুরুত্ব, একটা গুরুত্ব। ঠিক আছে? তারপর অবাত শোষণের যে নীতি, এই নীতিকে ব্যবহার করে অবাত শোষণের মাধ্যমে কি তৈরি করা যায় জানো? দই ও দুগ্ধজাত পদার্থ তৈরি করা যায়। দুগ্ধজাত পদার্থ তৈরি, কিছু কিছু ভিটামিন তৈরি হয় অবাত শোষণ দিয়ে, কিছু কিছু ভিটামিন তৈরি করা হয় অবাত শোষণ দিয়ে। তারপর যে পাউরুটিতে ফুলে যায়, পাউরুটিটা কেন ফুলে যায় জানো? কার্বন ডাই অক্সাইডের কারণে। ঠিক আছে? ইস্ট ছত্রাক দেওয়া হয় কেক বানানোর জন্য, ফোলানোর জন্য, অর্থাৎ পাউরুটি ও বেকারি শিল্পে। ঠিক আছে? তারপর এই যে পাটের আঁশ ছাড়ানো বা চামড়া প্রক্রিয়াজাতকরণ, এগুলাতেও এর কাজ আছে। চামড়া প্রক্রিয়াজাতকরণ, পচায় দেখবা। ঠিক আছে? তা পাটের আঁশ, পাট পচাইতে দেখবা, এটা হচ্ছে অবাত শোষণের কাজ। ঠিক আছে? ইত্যাদি এটসেট্রা, এগুলো অবাত শোষণের গুরুত্ব। আর সবাত শোষণের গুরুত্ব কি? শক্তি দেওয়া। ঠিক আছে? এটসেট্রা, যেটা মেইন সোর্স অফ এনার্জি, শক্তি দিতে হবে তাকে। ক্লিয়ার? আচ্ছা, অবাত শোষণের গুরুত্ব আমরা পড়লাম। ওকে, এখন দেখি আমাদের স্লাইডে কি আছে। অবাত শোষণ দেখো আমরা পড়ছি, 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু এসিটাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালকোহল। এই দেখো OH মূলক আছে, তোমরা জৈব যৌগে পড়বা কেমিস্ট্রিতে, OH মূলক মানে হচ্ছে অ্যালকোহল। আর 2টা কার্বন থাকা মানে কি? ইথাইল। ইথেন, ইথেন, ইথাইনের মূলক ইথাইল, সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। সাথে দেখো কার্বন ডাই অক্সাইড, এবং শক্তি মাত্র 56 কিলো ক্যালোরি পার মোল, তোমাদের বইয়ে আছে 56 কিলো ক্যালোরি পার মোল, অর্থাৎ 1 অণু গ্লুকোজ থেকে 56 কিলো ক্যালোরি পাচ্ছ, যেখানে 1 অণু গ্লুকোজের সবাত শোষণে তুমি পাইতা কত? 686 কিলো ক্যালোরি। গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ প্রথম ধাপ, তারপর পাইরুভিক অ্যাসিডের বিজারণ দ্বিতীয় ধাপ, দেখো আমরা পড়ে ফেলেছি। এই গ্লুকোজের অসম্পূর্ণ জারণই হচ্ছে গ্লাইকোলাইসিস। লিখে রাখো, এই গ্লুকোজের অসম্পূর্ণ জারণকে তুমি বলবা গ্লাইকোলাইসিস। তারপরে অবস্থান ধাপ খেয়াল করো, এই যে গ্লুকোজ, গ্লুকোজটা অসম্পূর্ণভাবে জারিত হয়েছে, তৈরি করেছে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH2, দেখো 2 অণু NADH2। ঠিক আছে? পেয়েছো। আর 2 অণু ATP তুমি পেয়েছো, 2টা খরচ হয়ে গেছে, 2টা পেয়েছো। আচ্ছা, তারপর এই পাইরুভিক অ্যাসিডটা আবার কি হয়েছে? ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়েছে।
ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে কিভাবে? হাইড্রোজেন গ্রহণ করে। আর হাইড্রোজেন গ্রহণ করা মানে কি? হাইড্রোজেন গ্রহণ করা মানে হচ্ছে বিজারণ। তাহলে 2 অনু পাইরুভিক অ্যাসিড হাইড্রোজেন গ্রহণ করে। আর হাইড্রোজেন গ্রহণ করা মানে কি? বিজারণ। কেন বিজারণ আমি বলে দেই তোমাকে। দেখো হাইড্রোজেন কি ধনাত্মক, হাইড্রোজেন হচ্ছে ধনাত্মক। তাহলে এখানে চলে আসো। ধরো এই যে সোডিয়াম, সোডিয়াম এটা সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন, ইলেকট্রন ছেড়ে দিল মানে কি? এটার জারণ হয়েছে, এটা জারণ হয়েছে। সোডিয়াম জারিত হয়ে সোডিয়াম প্লাস তৈরি করেছে। এখন ধনাত্মক কি কোনোদিন ধনাত্মক গ্রহণ করে? করে না। এই যে এইচ প্লাস একটা ধনাত্মক সত্তা, এই এইচ প্লাস কে এই সোডিয়াম কি কখনো গ্রহণ করবে? কখনোই গ্রহণ করবে না। কিন্তু ধরো এই যে ক্লোরিন, সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে হইল ক্লোরাইড আয়ন। এই যে ইলেকট্রন সে গ্রহণ করলো, তার বিজারণ হয়েছে। এখন তুমি যদি এখানে একটা এইচ প্লাস বা ধনাত্মক সত্তা দাও, সে কি গ্রহণ করবে না? সে গ্রহণ করবে, সে HCl তৈরি করবে। তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা বিজারণ। তার মানে হাইড্রোজেন গ্রহণকে আমরা বলবো বিজারণ। তাহলে 2 অনু পাইরুভিক অ্যাসিড যেহেতু হাইড্রোজেনকে গ্রহণ করছে, তাই আমরা বলছি পাইরুভিক অ্যাসিডের বিজারণ। বিজারণ প্রক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তাহলে অবাত শোষণে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হইতে পারে, অথবা অ্যালকোহল তৈরি হইতে পারে, বা অ্যালকোহল ফার্মেন্টেশন হতে পারে। দুইটা ধাপেই সম্পন্ন হতে পারে। এই দেখো গ্লুকোজ 2 অনু পাইরুভিক অ্যাসিড, এটা বিজারিত হয়ে কি তৈরি করছে? এসিটালডিহাইড, এসিটালডিহাইড। আর এসিটালডিহাইড আবার বিজারিত হচ্ছে কি? হাইড্রোজেন গ্রহণ করছে, তৈরি করছে 2 অনু ইথানল। আর তুমি কি পাচ্ছ? কার্বন ডাইঅক্সাইড পাচ্ছ 2 অনু। তাহলে ইথানল যখন পাবা তখন কার্বন ডাইঅক্সাইড, যখন ল্যাকটিক অ্যাসিড পাবা তখন কোনো কার্বন ডাইঅক্সাইড নাই, কার্বন ডাইঅক্সাইড নাই। তোমরা যোগে যোগে পড়বা যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানানো যায়, অ্যালডিহাইড থেকে অ্যাসিড বানানো যায় কিভাবে? জায়মান অক্সিজেন দিয়ে জারিত করে। ঠিক অপোজিট প্রক্রিয়ায় অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল বানানো যায় বিজারিত করে, বিজারিত করে। তোমরা পড়বা যোগে যোগে, ক্লাস 10এই পড়বা। ঠিক আছে? সো এই ক্লাস করার পর তোমার চিন্তা শক্তি অনেক বিকশিত হবে। তুমি জারণ বিজারণের ধারণা সম্পর্কে আইডিয়া পেয়েছো, কমপ্লিট ধারণা পেয়েছো। তখন যখন তুমি পড়বা, তখন পরীক্ষার সময় বা পড়ার সময় তোমার কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হবে। এই জন্য বলি ভাই, ফিয়ারলেস মেথডে পড়ো, ফিয়ারলেস মেথডের ক্লাস করো, মনোযোগ দাও। পড়াশোনা অনেক ইজি মনে হবে, নিজেকে সক্ষম মনে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা উত্তর দাও আমাকে। সবাত ও অবাত শোষণের সাদৃশ্য কি? মানে দুই জায়গায় কি হয়? দুই জায়গায় কি হয় বলো তো? গ্লুকোজ উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, ক গ উভয়ই। দেখো সবাত ও অবাত দুইটা সাধারণ, একটা ছিল গ্লাইকোলাইসিস। কি ছিল? গ্লাইকোলাইসিস। দুইটা সাধারণ ধাপ, তাই না? গ্লাইকোলাইসিসে কি হইতো? গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ভাঙতো বা জারিত হইতো, বা ভাঙন, উৎপন্ন না কিন্তু ভাঙতো গ্লুকোজ। গ্লুকোজ ভেঙে তৈরি হইতো 2 অনু পাইরুভিক অ্যাসিড। তাহলে উত্তর কোনটা? অনেকে যারা ক বলছো ভাই, গ্লুকোজ উৎপন্ন কিন্তু না, ভাঙে, ভেঙে কি উৎপন্ন হয়? পাইরুভিক অ্যাসিড। উত্তর হচ্ছে, এটা ভুল আছে, ভাঙবে হবে। ঠিক আছে, এটা দেওয়া যাবে না, এটা ভাঙবে হবে। গ্লুকোজের জারণ হয়, তাইলে হবে ক আর গ, আদারওয়াইজ না। অবাত শোষণের ফলে উৎপন্ন হয় কোনটা? অবাত শোষণে আমরা কি পাই? 2 অনু এটিপি পাবো আমরা, হয় ল্যাকটিক অ্যাসিড পাবো, ল্যাকটিক অ্যাসিড,
অথবা অ্যালকোহল প্লাস কার্বন ডাইঅক্সাইড পাবো। এখানে কি আছে দেখি, অ্যামিনো অ্যাসিড পাই না, ইথাইল অ্যালকোহল, এই যে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল মানে হচ্ছে C2H5OH, এটা ইথাইল অ্যালকোহল। কার্বন ডাইঅক্সাইডও পাই, কিন্তু দেখো খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড কিন্তু দুই ধাপে পাই না, এটাতে পাই না এটাতে পাই। তো যেহেতু একটাতে পাই একটাতে পাই না, ইউনিভার্সাল কোনটা, এটা দিলে হবে। কিন্তু তুমি এটাও দিতে পারো, 2-3ও দিতে পারো। এটা খ এবং গ দুইটা উত্তর, ঠিক আছে? এটা খ এবং গ দুইটা উত্তর, এটাও কারেক্ট আনসার, এটাও কারেক্ট আনসার। দেখছো কনসেপ্ট? ওরা ভুল করলে তুমি ভুল করবা না, দুইটাই পাই, বিসি পাই। সাবাস, যারা বিসি বলছো তারাই কারেক্ট। আচ্ছা, এখন চলে আসি শ্বসন প্রক্রিয়া প্রভাবক। আচ্ছা, প্রভাবক শেখার জন্য আমরা সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করে দেখবো তোমার জাস্ট চোখে লেগে থাকবে। আমি একটা গাছ আঁকতেছি, ঠিক আছে? একটা গাছ আঁকবো। সবাই আঁকো, ভালো লাগবে, ঠিক আছে? ক্ষতি কি একটু আঁকাও কি করার, ভালো লাগলে ভালো, ডিফারেন্ট কিছু করলে তো ভালো লাগবে, তাই না? এই তুমি একটা গাছ আঁকলা, আঁকলা কিছু একটা আঁকলা। একদিন ট্রল করেছিল, ভাই আপনি মাত্র এক পাতার গাছ আঁকছেন, এই জন্য আজকে অনেকগুলা পাতা দিছি, আজকে অনেকগুলা পাতা দিছি। ওকে, এটা হচ্ছে মাটি, ঠিক আছে? মাটির নিচে কি আছে? মাটির নিচে আছে অসংখ্য ধনাত্মক আয়ন, অসংখ্য ঋণাত্মক আয়ন, ঠিক আছে? অসংখ্য পানি। আচ্ছা, বাহিরে কি আছে? বাহিরে আছে সূর্য, সূর্য, সূর্য থেকে সূর্য রশ্মি। চিত্রতে আমাকে 10-এ কত দিও বলো তো, তোমরা যেমন টিচার হইতা। আচ্ছা, ঠিক আছে। বাহিরে আছে এই যে বায়ুমণ্ডল, ঠিক আছে? বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার আছে কি? অক্সিজেন আছে, আছে কি? কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? আছে কি? জলীয় বাষ্প। আর সূর্যের যে আলো, আলো তোমাকে কি করবে? হিট করবে। যদি রোদে দাঁড়ায় থাকো তখন কি গরম লাগবে, অর্থাৎ এখান থেকে আসবে তাপমাত্রা, ঠিক আছে? হিট, হিট, হিট বাড়লে কি গরম বাড়বে, মানে তাপমাত্রা বাড়বে। তাপ, তাপ থাকলে টেম্পারেচার বা তাপমাত্রা বাড়বে, ঠিক আছে? আচ্ছা, আবার শ্বসন তুমি কার করো? খাবারের। এখন তোমার যদি খাবারই না থাকে, তোমার শক্তি কোত্থেকে আসবে? শক্তি আসবে না। কারণ খাবার কোথায় তৈরি হয়? কোথায় গেলে খাবারটা তোমার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে? কোথায়? সেটা কোথায়? সেটা হচ্ছে তোমার বডিতে গেলে। কোথায় গেলে? বডিতে গেলে। এই কমেন্ট অন করে দিলেই তোমরা দুষ্টামি করো। এই যে কমেন্ট অফ, যাও। 10-এ 12 দিব, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে খাবার, খাবার কই আছে? এই যে পাতা, পাতা হচ্ছে ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি, পাতার মধ্যে কি? প্লাস্টিক। সবুজ পাতায় খাদ্য, এখানে কি আছে? অসংখ্য খাদ্য আছে, অসংখ্য খাদ্য আছে। তাহলে পাতার মধ্যে কি থাকে? খাদ্য দ্রব্য থাকে, খাদ্য বস্তু, ঠিক আছে? খাদ্য বস্তু কি থাকে? খাদ্য বস্তু। এই যে বিক্রিয়া হয় শ্বসনের, বিক্রিয়ার মোটিভেশন কারা?
এই বিক্রিয়ার মোটিভেশন হচ্ছে এনজাইম। এই বিক্রিয়ার মোটিভেশন হচ্ছে এনজাইম। এনজাইমের বাংলা কি ভাইয়া? এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক। এনজাইমের বাংলা কি? উৎসেচক। এটা কই থাকে? গাছের ভেতর থাকে। মোটিভেশন নিজের মধ্যে ধারণ করতে হয়, তো গাছ নিজের মোটিভেশন নিজের মধ্যেই ধারণ করে। ঠিক আছে, তারপর হচ্ছে গাছটা কি বুড়া হয়েছে নাকি তোমার এটা একদম জোয়ান নাকি একদম কচি? ঠিক আছে, অর্থাৎ গাছের বয়স। আর গাছ কি দিয়ে তৈরি? অসংখ্য কোষ দিয়ে তৈরি। সো গাছের বয়স যা, কোষের বয়স সেম। সো গাছের বয়স বা কোষের বয়স। ঠিক আছে, তারপর এই যে গাছের মধ্যে তোমার গা থেকে যে ঘাম বের হয়, ঘামের মধ্যে কি লবণ থাকে না? একটু নোনতা নোনতা লাগে। তাহলে ঘাম বা লবণের উৎস কি? বডির ভেতরেও লবণ থাকে। তাহলে গাছ যে আছে, গাছও তো একটা বডি, একটা জীব। ওর ভেতরে কি বিভিন্ন আয়ন থাকবে না? বিভিন্ন লবণ থাকবে না? থাকবে। সো গাছের ভেতর বিভিন্ন অজৈব লবণ আছে। অজৈব লবণ। ওই লবণগুলা কি করে? তোমার বডিতে যদি লবণ না থাকে, তোমার মাথা আলো হয়ে যাবে। ঠিক আছে, তুমি অজ্ঞান হয়ে যাবা, তোমার কোনো তাল বাহানা কিচ্ছু থাকবে না। ঠিক আছে, ঠিক একই ভাবে গাছের মধ্যে যদি লবণ না থাকে, গাছের কোনো বিক্রিয়া টিক্রিয়া কোনো কিছুই ভালোভাবে হবে না। ঠিক আছে, আচ্ছা, গাছ এই যে মূল যে আছে, মূলের যে মূল রোম, এখান দিয়ে কি হয়? অসংখ্য পানি গাছের ভিতর প্রবেশ করে। অসংখ্য পানি গাছের ভেতর প্রবেশ করে। তোমরা পড়েছো গাছের জাইলেম আছে, কি আছে? জাইলেম। জাইলেম কি করে? পানি পরিবহন করে। আর খাবার বানাইতে তোমার কি দরকার? খাবার বানাইতে পানি দরকার। যদি খাবার বানাইতে পানি না পাও, খাবার কি হবে? সালোক সংশ্লেষণ হবে? হবে না। সো গাছের ভেতরের পানি, গাছের মধ্যস্থ পানি কি ভাইয়া? গাছের মধ্যস্থ পানি বা কোষ মধ্যস্থ পানি বা কোষের ভেতরে পানি বা কোষের পানি। আর পানি না থাকলে কি? পানি জীবনের ভিত্তি, কোষেই বাঁচবে না, শ্বসন তো দূরের কথা। ঠিক আছে, আর এটা হচ্ছে মাটির পানি। এটা হচ্ছে মাটির পানি। এখন জাস্ট ছবিটার দিকে তাকাও, তোমার সব পড়া হয়ে গেছে। এই যে গাছের ভেতরে আমি যা আঁকছি, এগুলো হচ্ছে গাছের ভেতরের জিনিস, অভ্যন্তরীণ। তোমার মোটিভেশন, তোমার কোষের বয়স, তোমার ভেতরে লবণ আছে কি নাই, ঠিক আছে, তোমার পেটে খাবার আছে কি নাই, এগুলো ডিপেন্ড করবে তুমি শক্তি কতটা উৎপন্ন করতে পারো। বাট এগুলো সম্পূর্ণ তোমার জিনিস। ঠিক আছে, আবার তুমি কি গরমে আছো? সূর্যের আলো বেশি পড়ছে, তুমি যে জায়গায় আছো সেই জায়গায় বাতাস বেশি, তুমি যে জায়গায় আছো সেই ফ্লোরটা কি ভেজা? এগুলা কি তোমার বডির বাহিরের জিনিস, এক্সটার্নাল, বাহ্যিক জিনিস। ঠিক একই ভাবে গাছের আশেপাশে যা কিছু আঁকছি আমি, সেগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক। এই যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মাটির পানি, এগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক। আর এই যে গাছের ভেতরে যা আঁকলাম, গাছের পানি, গাছের লবণ, গাছের মোটিভেশন বা এনজাইম, গাছের ভেতরে খাবার কতটুকু, এগুলো হচ্ছে তার অভ্যন্তরীণ প্রভাবক। তো শ্বসনের দুই রকমের প্রভাবক আছে, একটা হচ্ছে বাহ্যিক বা বাইরের প্রভাবক, একটা হচ্ছে ভেতরের বা অভ্যন্তরীণ প্রভাবক। কার সাথে কি সম্পর্ক ভাইয়া? ধরো তোমার অনেক খাবার, খাবার থাকা মানে কি? শ্বসন বেশি হবে, অর্থাৎ খাবারের সাথে শ্বসন হচ্ছে সমানুপাতিক। খাবার সমানুপাতিক শ্বসন, শ্বসন বাড়বে। তোমার এনজাইম আছে, এনজাইমের সাথে হচ্ছে শ্বসন সমানুপাতিক, এনজাইম বৃদ্ধি পাবে মানে শ্বসন বাড়বে। গাছের বয়স, এটার সাথে ব্যস্তানুপাতিক, এটার সাথে ব্যস্তানুপাতিক, মাথায় রাখবা। কেন ব্যস্তানুপাতিক? খেয়াল রাখবা, তুমি যখন ছোট ছিলা, এখন ছোট আছো, এখন তোমার বৃদ্ধি হবে তরতর করে, একটা সময় পর তুমি এত লম্বা হবা না। ঠিক আছে, আর লম্বা হইতে পারবা না, তখন তোমার বৃদ্ধি কমে যাবে, তোমার শ্বসন কমে যাবে। ঠিক আছে, সো গাছের বয়স যত কম, কোষের বয়স যত কম, শ্বসন তত বেশি। আমরা ম্যাথমেটিক্যাল টার্মে পড়াইলাম। অজৈব লবণের সাথে সমানুপাতিক, সবকিছু থাকলে শ্বসন হবে। গাছের পানি, পানির সাথে হচ্ছে তোমার সমানুপাতিক। তাপমাত্রা, তাপমাত্রার সাথে একটা ব্যালেন্স সম্পর্ক থাকে। একটা নির্দিষ্ট তাপমাত্রায় তার সব থেকে বেশি শ্বসন হার থাকে, সেটা কত জানো? 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এই রেঞ্জে সব থেকে স্বাভাবিক থাকে শ্বসন। ঠিক আছে, 20-এর কম হলেও কম হয়ে যায়, 20-এর কম যদি হয় তখনও শ্বসন হার কমে যায়। শ্বসন
কম। আবার যদি 45 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তখনও শ্বসন কম হয়। কারণ কি, তাপমাত্রা বাড়লে বডির 12টা বেজে যায়। তোমার যখন মাথা গরম হয়ে যায়, গাছে তোমার কোষেরও এনজাইমের মাথা গরম হয়ে যায়। এনজাইম বলে ভাই এই গরমে আমি কাজ করতে পারবো না, ধুর তোমার প্রক্রিয়া পড়ে থাক, তখন কাজ করা বন্ধ করে দেয়। মাটির ভিতরে যদি পানি না থাকে তুমি পানি কেমনে নিবা? পানি না পাইলে তোমার কাঁচামাল কই? কাঁচামাল না থাকলে খাদ্য কই? খাদ্য না থাকলে শ্বসন কই? নাই। তো এটার সাথে কি সম্পর্কিত? এগুলো হচ্ছে প্রভাবক। ঠিক আছে। সূর্যের আলো, আলো নাই, তাপমাত্রা কোত্থেকে পাবা? পাবা না, সমানুপাতিক। ঠিক আছে। তো এই হচ্ছে শ্বসনের প্রভাবক। এখন আমারে বলো, চিত্র যে আঁকলাম, জাস্ট চিত্র দেখা, চিত্রটা মনে রেখা চোখে ভাসায়া তুমি বলতে পারবে না কোনটা অভ্যন্তরীণ, কোনটা বাহ্যিক প্রভাবক, কোনটা ভাইয়া গাছের ভেতর রাখছিল, কোনটা গাছের বাহিরে রাখছিল? বলো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো। পারবা তো? ইয়েস, পারবো আমরা। গ্রেট। তাহলে এটা আমরা পড়ে ফেলছি। ঠিক আছে। স্ক্রিনশট নিতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমরা পারবো ইনশাল্লাহ। আমরা ফিয়ারলেস থাকবো, পজিটিভ থাকবো, আমরা সবকিছু পারবো। সো আমরা প্রভাবক সবকিছু পড়ে ফেলছি। ঠিক আছে, প্রভাবক পড়ে ফেলছি। মাথায় রাখবা, কার্বন ডাই অক্সাইডের সাথে ব্যস্তানুপাতিক শ্বসন। ঠিক আছে। আর অক্সিজেনের সাথে সমানুপাতিক। শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব, শক্তি উৎপাদন করা। ঠিক আছে। শ্বসনের যে কার্বন ডাই অক্সাইডটা বের হয় ওইটা কি সালোক সংশ্লেষণে ব্যবহার হয়, অর্থাৎ একে অপরকে সাহায্য করছে। উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে। কেমনে? খনিজ লবণ তো টান দিতে হয়, মাটিতে তুলতে হয়, তাই না? এখন পাম্প মেশিন যে কাজ করে দেখছো, মাটিতে পানি তুলে, ওরে কি ইলেকট্রিক কানেকশন দিতে হয়, তখন বিদ্যুৎ শক্তিকে সে কাজে লাগায়া যান্ত্রিক শক্তির মধ্যে পানি তোলে। তো এই যে তুমি ভিতর থেকে পানি তুলবা, পানি তুলবা, লবণ তুলবা, এর জন্য কি শক্তি লাগবে না? শক্তি তো লাগবে। যেহেতু শক্তি লাগবে, শক্তিটা কোথায় পাবা? শ্বসন প্রক্রিয়ায় পাবা। তো খনিজ লবণ পরিশোষণে সাহায্য করা। যে কোনো জৈবিক প্রক্রিয়ার জন্য শক্তি দরকার, সো শ্বসন এই শক্তিটা দিবে। তোমার দেহের বৃদ্ধির জন্য কি শক্তি দরকার, শ্বসন এই শক্তিটা তোমাকে দিবে। খাবার নাই, শক্তি থাকবে? শক্তি নাই, শক্তি না থাকলে বাড়বা? বাড়বা না। বৃদ্ধি পাবা? পাবা না। এই জন্য তো খাইতে হবে বেশি বেশি, পর্যাপ্ত পরিমিত স্বাস্থ্যকর খাবার খাইতে হবে। ঠিক আছে। আবার বার্গার, চিজ বার্গার, পিৎজা এগুলো বেশি খেলে তখন কি হবে? তখন এরকম হয়ে যাবে। কার মতো? তোমরা নামটা বুঝে ফেলছো কার মতো বলছি। যাই হোক, বিভিন্ন উপক্ষার ও জৈব অ্যাসিড সৃষ্টিতে সহায়তা করে। সাইট্রিক অ্যাসিড, খেয়াল করো আমি বলছি কি, সাইট্রিক অ্যাসিড তৈরি, ল্যাকটিক অ্যাসিড, এগুলা কি অ্যাসিড। ঠিক আছে। অ্যালকোহল ইত্যাদি তৈরিতে কি হেল্প করে? শ্বসন। ব্যাকটেরিয়াতে শক্তি উৎপাদন, বলছি মনে আছে? ব্যাকটেরিয়া তো অক্সিজেন নিতে পারে না, অনেক ব্যাকটেরিয়া অক্সিজেনের সাথে মরে যায়। তো ওইসব ব্যাকটেরিয়া শক্তি উৎপাদন কে করবে? অবাধ শ্বসন। এই নাম নিবা না, নাম নিবা না, নাম বললে একটা কথা আছে, নাম বললে চাকরি থাকবে না তোমাদের। এনাম ভাই ধরে ধরে, আল্লাহ আমি নামটা বলে দিলাম। যাই হোক, আমরা এনাম ভাইকে অনেক অনেক বেশি ভালোবাসি, তাই না? এই জন্য সব ক্লাসে ভাইয়ের উদাহরণ দিই। এই যে অ্যালকোহল দেখো, ইথাইল অ্যালকোহল তৈরি করা, দই বা দই জাতীয় জিনিস তৈরি করা, রুটি জাতীয় জিনিস তৈরি করা, আমরা বলে ফেলেছি। এগুলো শ্বসনের গুরুত্ব। ইস্টের শ্বসন, ইস্ট হচ্ছে একটা ছত্রাক। কি করে? ইস্ট হচ্ছে একটা ছত্রাক। এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে চিনি ছত্রাক। চিনি ছত্রাক, সুন্দর নাম। এটা অবাধ শ্বসন প্রক্রিয়া করে। অবাধ শ্বসন প্রক্রিয়ায় সেটা কি উৎপন্ন করে বলতো? অবাধ শ্বসন মানে হচ্ছে তার ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে। কি তৈরি করবে? ল্যাকটিক অ্যাসিড। তাহলে ইস্ট অবাধ শ্বসন প্রক্রিয়ায় কি উৎপন্ন করবে? ল্যাকটিক অ্যাসিড। তোমরা যারা রুটিনের জন্য অপেক্ষা করছো, রুটিন আমি আজকে দিয়েই যাবো ইনশাল্লাহ। যারা চলে গেছো তারা মিস করে গেছো। এই দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো সবকিছু আমরা পড়ে ফেলছি, কোনো সমস্যা নেই, এগুলো সবকিছুই পড়ে ফেলছি। একবার একটু চোখ বুলায় বলো তো আমরা পারবো কিনা? একবার একটু চোখ বুলায় বলো তো আমরা পারবো কিনা? অবাধ শোষণ কাকে বলে? পারবো। পাইরুভিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? এটা আমরা পারবো। C3H4O3। পারলাম।
ঠিক আছে? ব্যাকটেরিয়াতে সবাত শ্বসন হয় না কেন? এটা একটা জিনিস। দেখো কয়েকটা কারণ। লিখে রাখো। কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে না, বা আরো ক্লিয়ারলি বলতে গেলে ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। আদিকোষীতে মাইটোকন্ড্রিয়া থাকে না। আর মাইটোকন্ড্রিয়া না থাকলে কি ইটিএস থাকবে না, এই কারণে হয় না। পাউরুটি ফাঁপা হয় কেন বলতো? পাউরুটি ফাঁপা হয় এই যে অবাত শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইডটা পাউরুটিকে ফাঁপা করে। ঠিক আছে? রুটি বানানোর সময় দেখবা মারা ইস্ট দেয়, ইস্ট দিয়ে রাখে। ইস্টটা কি করে? অবাত শোষণ করে। অবাত শোষণে কি হয়? কার্বন ডাইঅক্সাইড হয়। কার্বন ডাইঅক্সাইড গুলো পাউরুটির ভেতরে রেখে পাউরুটি ফুলায় দেয়। বেলুন যেমনি ফুলে ওঠে, পাউরুটি ফুলে ওঠে। অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন প্রক্রিয়া বর্ণনা করো। অক্সিজেনের অনুপস্থিতিতে মানে এটা কি? অবাত শোষণ বর্ণনা করবো, এটা আমরা অলরেডি পড়লাম। অবাত শোষণ প্রক্রিয়ায় কম শক্তি উৎপন্ন হয় কেন? কম কেন হয়? কারণ হচ্ছে আংশিক জারণ হয়। কেন? আংশিক জারণ হয়। আরেকটা কারণ কি? অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় না। ঠিক আছে? এই কারণ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কি পারবো? কাম অন, স্পিক আপ। বলছে জারণ বিজারণ কি? জারণ বিজারণ হচ্ছে একটা রাসায়নিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয়, গ্রহণ এবং ত্যাগ হয়। ঠিক আছে? ইয়েস, পারবো। তাহলে আজকে কি আমরা রুটিন নিয়ে আলোচনা করব? তোমাদের কি ধৈর্য আছে রুটিন নিয়ে আলোচনা করার? চলো রুটিন নিয়ে আলোচনা করি। রুটিন। রুটিন অ্যানালাইসিস। রেডি? ক্লিয়ার? অ্যাপ্লাস কিভাবে পাবো বলেন? এই যে এটা একটা অ্যাপ্লাস পাওয়ার তরিকা, রুটিন ঠিক করতে হবে। এবং আগামী ক্লাসে দিয়েন। শিওর? তাহলে আজকে না দেই, তাহলে এটা আগামী ক্লাসের জন্য। একটা ইয়ে ছিল না, জোকস ছিল না, যে ছোটবেলায় দেখছি একটা ইয়ে ছিল, চুইং গাম অ্যাডভার্টাইজ ছিল, যে আজকে একটা গল্প বলবো, চলো চুইং গামটা খেয়ে নেই। তারপর গল্পটা হচ্ছে, এর আগে চুইং গামটা চাবিয়ে নেই। তারপর আবার বলে গল্পটা হচ্ছে, দাঁড়াও বাবল গামটা ফুলিয়ে নেই। তারপর বলে গল্পটা হচ্ছে, ঘরের দিকে তাকায়, স্কুলের সময় হয়ে গেছে, আরেকদিন বলবো। তাহলে আমরা কি আরেকদিন বলবো? আজকে দেন, আজকে দেন, আজকে দেন। আচ্ছা, বুঝতেছি না কি করব। এই ক্লাসের সময় তো আছে, আরো 6 মিনিট আছে। সো আজকেই দিব। সো আজকেই রুটিন দিব। তো যারা আছো খুব ভালো করে রুটিন অ্যানালাইসিসটা শোনো। ঠিক আছে? নিজে শুনবে এবং নিজে রুটিন করে অপরকেও জানাবে। ঠিক আছে? শিখবো জিতবোতে, বা তোমার ফ্রেন্ড সার্কেল ভাইয়ের রুটিন করে দিয়েছে, বা রুটিনের কিভাবে করা উচিত, কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত সেটা বলে দিয়েছে। চলো। সো প্রথমত তোমাকে কয়েকটা জিনিস আগে ঠিক করা লাগবে, ফিক্স করা লাগবে। সো দেখো, থিংস টু বি ফিক্সড, এই জিনিসগুলো ফিক্সড রাখতে হবে, আগে থেকে ঠিক করে ফেলতে হবে। সেই জিনিসগুলো কি ভাইয়া?
একটা হচ্ছে তোমার ঘুমানো, আরেকটা হচ্ছে ঘুম থেকে ওঠা, আরেকটা হচ্ছে তোমার টিউশন। এই তিনটা জিনিস ফিক্সড রাখতে হবে, ঠিক আছে? সো আমি তোমার জায়গায় থাকলে কি করতাম? হোয়াট উড আই ডু ইফ আই ওয়্যার ইন ইয়োর শুজ? আমি যেটা করতাম, আমি ঘুমাইতাম রাত 12টায়। 12টার পর আমি সজাগই থাকতাম না। 12 ফ্লেক্সিবল করলে 11:30 থেকে 12টার মাঝে আমি ঘুমাই যেতাম রাত, ঠিক আছে? আমি উঠতাম কখন? মুসলিম যারা আছো, নামাজটা ঠিক রাখার চেষ্টা করবা। যদি ফজরের নামাজ উঠে পড়তে পারো, ভেরি গ্রেট। আমি 5টা অথবা 5:30 অথবা 6টায় উঠতাম। নামাজের টাইমটা খেয়াল রেখে উঠিও, ঠিক আছে? এই দুইটা ফিক্স করতাম। তার মানে আমি যেহেতু ঘুম এবং ঘুম থেকে ওঠা ঠিক করে ফেলছি, আমার জাগ্রত অবস্থা, আমি জাগ্রত কত ঘন্টা থাকবো এটা ঠিক করে ফেলছি, এটা ফিক্স করে ফেলছি। এখন জেগে থাকা অংশগুলাকে কিভাবে ইউটিলাইজ করব, ওইটা হচ্ছে প্ল্যানিং। কিন্তু তুমি যদি এটা ঠিক না করো, একদিন 2টায় ঘুমাও, একদিন 10টায় ঘুমায় যাও, ঠিক আছে? একদিন সকাল 8টা পর্যন্ত উঠো ঘুম থেকে, একদিন 9টায় উঠো, কিছুদিন আগে উঠে যাও, তখন ফ্লাকচুয়েট করবে, তুমি রুটিনে আসতে পারবা না। সো যেটা বলবো, তুমি এই দুইটা টাইম ফিক্স করো, ঠিক আছে? ফজরের নামাজটাকে ফিক্স করে যদি উঠতে পারো, ইটস ইভেন বেটার, ঠিক আছে? এবং রাতে আর্লি ঘুমায় যাও 11:30 থেকে 12টার মধ্যে। তোমাদের শিখতে 10টা 45-এ ক্লাস শেষ হয়ে যায়, ঠিক আছে? 10টা 45-এর পর ক্লাসটা রেখে একটু রেস্ট নিলা, খাওয়া দাওয়া করলা, তারপরেই ঘুমায় গেলা। তারপর ফেসবুক টেসবুক এগুলাতে ঢোকা যাবে না, এগুলাতে ঢুকলেই জীবনটা শেষ। তুমি দেখবা কখন যে 12টা 45 বেজে গেছে, কখন যে 1টা বেজে গেছে, তুমি টেরও পাও নাই। সো আমার শিখতে ক্লাস শেষ, মানে আমার ডিভাইস ইউজেস শেষ আজকের দিনের জন্য। আমি ডিভাইসটাকে রেখে খাওয়া দাওয়া করে ঘুমায় যাবো আব্বু আম্মুর সাথে কথা বলে, এই ডিভাইসের দিকে আর তাকাবো না, ঠিক আছে? তারপর সকালে আর্লি উঠে গেলাম। এই টিউশন, এটা একটু বলি। তোমরা অনেকেই আছো যারা একাধিক জায়গায় প্রাইভেট পড়ো, শিখতে পড়ছো, অফলাইনে পড়ো, অফলাইনে একই সাবজেক্ট একাধিক টিচারের কাছে পড়ো। বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে দিস ইজ দ্য ওয়েস্টেজ অফ মাই এনার্জি অ্যান্ড টাইম। আমি সবসময় এটা ফিল করতাম, আমি গাইডলাইন নিয়ে ওই গাইডলাইন অনুযায়ী নিজে যত সময় বইয়ের সাথে পড়াশোনার সাথে দিতে পারবো, তত বেশি ভালো। এবং আমি যতজনের সাথে কথা বলেছি, তারা এই যে নিজের সাথে বইয়ের যে সম্পর্ক, বইয়ের যে সময়টা, এটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে, নিজে যাতে বেশি বেশি পড়তে পারে সেটার দিকে তাকিয়েছে, ঠিক আছে? সো তোমাকেও এটা খেয়াল রাখতে হবে। তুমি এমন ভাবে তোমার টিউশন গুলা ফিক্স করো যে তুমি নিজে বেশি বেশি সময় পড়তে পারো। তুমি যদি শিখতে থাকো, আমার মনে হয় না অন্য কোথাও অন্য কোনো সাবজেক্টে পড়ার দরকার আছে, ঠিক আছে? বা যদি মনে হয় দরকার আছে, সেটাকে ফিক্স করে ফেলো। এক্সট্রা দরকার নাই এমন জায়গায় সময় দিও না। সেটা নিজে চিন্তা ভাবনা করে, আব্বু আম্মুর সাথে চিন্তা ভাবনা করে, তোমার সিচুয়েশনটা বলে এই ডিসিশনটা নাও। তুমি যত তাড়াতাড়ি এটাকে ফিক্স করে ফেলবা যে ওকে, আমি এইটা এটা দরকার, আমি এই জায়গায় পড়াশোনা করব, এই জায়গায় আমি টাইম দিব, এর বাইরে অন্য জায়গায় আমি টাইম দিব না, এতে কি হবে? তোমার দেখবা টাইমটা বেড়ে যাচ্ছে পড়াশোনার। আমার এক ফ্রেন্ড ছিল, আহ, সে ফ্যামিলি প্রেসারে হোক বা নানান কারণে হোক, তাকে অনেক জায়গায় প্রাইভেট পড়তে হতো। তো আমরা একবার কাউন্ট করছিলাম, তার মোটামুটি 6 থেকে 7টা টিউশন ছিল অফলাইন। সো চিন্তা করা যায়, 6 থেকে 7টা টিউশন যদি তুমি পড়ো, তুমি বাসায় কখন নিজে পড়বা? নিজে পড়ার সময় নাই। টিউশন পড়ে স্কুল, স্কুল থেকে আবার টিউশন, রাতে টিউশন পড়ে টায়ার্ড হয়ে বাসায় গিয়ে ঘুম। সো নিজেকে পড়ার সময়টা নাই। সো এইটাকে তোমাকে ফিক্স করতে হবে ভাইয়া। তুমি যেটা লাগবে সেটাই পড়ো। আননেসেসারি জায়গায় যাওয়ার, আননেসেসারি জায়গায় সময় দেওয়ার কখনোই দরকার নাই, ঠিক আছে? সো এই 3টা জিনিস ফিক্স করতে হবে। তারপর যেটা করতে হবে, তুমি সকালে স্কুলে যাওয়ার আগে
ধরো তুমি 6টায় উঠলা, 6:30 থেকে 8:30 2 ঘন্টা পড়ার চেষ্টা করতে হবে। স্কুলে যাওয়ার আগে 1.5 থেকে 2 ঘন্টা পড়ার চেষ্টা মাস্ট। তুমি স্কুলে গেলা, তারপর স্কুলে গেলে স্কুলে যখন যে ক্লাসটা হবে, ধরো স্কুলে তোমার জীববিজ্ঞান ক্লাস হচ্ছে, ওই ক্লাসে তুমি সম্পূর্ণ অ্যাটেনশন দিবা, ওই ক্লাসের পড়াটা ভালো করে পড়বা। বা যদি সম্ভব হয়, তোমার যদি ওই জীববিজ্ঞানের একটা টপিক বাকি থাকে, তুমি জীববিজ্ঞানের ক্লাসে জীববিজ্ঞানের তোমার নিজের টপিকটাও পড়তে পারো স্যারের সাথে সামঞ্জস্য রেখে। ম্যাথ পিরিয়ডে ম্যাথটা ভালো করে করতে পারো, ফিজিক্স পিরিয়ডে ফিজিক্সটা, কেমিস্ট্রি পিরিয়ডে কেমিস্ট্রিটা। অর্থাৎ স্কুলে ক্লাসগুলার প্রপার ইউটিলাইজেশন, প্রপার ব্যবহার করতে হবে। আমরা কি করি, স্যার পড়াচ্ছে, আমি বন্ধুর সাথে আড্ডা দিই, জানো এই হয়েছে সেই হয়েছে, ঠিক আছে, জানো ভাই তো ফিয়ারলেস মেথডে পড়ায়, ভাই তোমার ফিয়ারলেস মেথডে পড়াটা যদি বলতেই হয় টিফিন টাইমে বলো, ক্লাসে না। ক্লাসে স্যার কি পড়াচ্ছে দেখো, ওই টাইমটাকে, ওই 40 মিনিটটাকে ভালো করে ইউটিলাইজ করো, দেখবা তোমার পড়া অনেকটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর যেটা হয়, স্কুল থেকে আসার পর দেখো, শিক্ষতে তোমরা ক্লাস করো কয়টা, ডেইলি 2টা ক্লাস থাকে, তোমাদের ডেইলি 2টা ক্লাস থাকে। একটা থাকে কাইন্ড অফ বিকাল সন্ধ্যার দিকে, একটা থাকে রাতে। এই যে 2টা ক্লাসের মধ্যবর্তী যে সময়, শিক্ষতে 2 ক্লাসের মাঝামাঝি সময়ে পড়াশোনা করা, ফোন চাপানা, ঠিক আছে। ধরো একটা ক্লাস হইলো, এই ক্লাসের পর আরেকটা ক্লাসে তোমার 2 ঘন্টা সময় আছে, তুমি কি করবা, যে ক্লাসটা আগে করছো এই ক্লাসের পড়াটা বা এই সাবজেক্টের পড়াটা ওই 2 ঘন্টা ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে। ওই 2 ঘন্টা ভালো করে পড়ে ফেললা, মাঝখানে তোমরা কি করো, যে ঠিক আছে ক্লাস করলাম, এখন একটু যাই ফেসবুক থেকে ঘুরে আসি, এই করে আসি সেই করে আসি, তখন টাইমটা ওয়েস্ট হয়। সেই টাইমটা ওয়েস্ট করা যাবে না, ওই টাইমটা ইউটিলাইজ করতে হবে। শিক্ষক যে ক্লাসগুলো আছে, এই ক্লাসে ভাইয়ারা যতক্ষণ পড়াবে এতক্ষণ খুব ভালো করে পড়তে হবে। খেয়াল করো, তুমি যদি আমার ক্লাসে অবাধ শোষণ এখন ভালো করে বুঝে থাকো, মনোযোগ দিয়ে থাকো, অবাধ শোষণে কিছু কি বাদ আছে তুমি পারো না? সব তুমি পারবা, বাট ক্লাস মনোযোগ না দিলে কিন্তু পারবা না, ঠিক আছে। সো মনোযোগ দিতে হবে। শিক্ষকের ক্লাসের সর্বোচ্চ ব্যবহার, সর্বোচ্চটুকু দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা করবা, প্রপার প্ল্যানিং, যে ভাই আমি এই মাসে কি পড়বো, এই সপ্তাহে কি পড়বো, বা আজকে আমার কি কি পড়তে হবে, এগুলা মাস্ট মাথায় রাখতে হবে। প্রপার প্ল্যানিং কি, ডেইলি প্ল্যানিং থাকবে যে আজকে আমি এই কাজগুলা পড়বো, এইগুলো আমাকে পড়তেই হবে। তোমার উইকলি প্ল্যানিং থাকবে, তোমার একটা 15 ডেজ প্ল্যানিং থাকবে যে এই 15 দিন আমি এইগুলা পড়বো। তোমার একটা মান্থলি প্ল্যানিং থাকবে, প্ল্যান করতে হবে। প্ল্যান ছাড়া তুমি যদি চলাফেরা করো, তখন ওই যে থাকে না যে বৈঠা ছাড়া নৌকা, যেমনি তেমনি এমনি চলাফেরা করবা, কোনো রুটিনেই থাকবে না। সো প্রপার প্ল্যানিং করতে হবে। তারপর হচ্ছে হলিডে ইউটিলাইজেশন। শুক্রবার যে কোনো বন্ধের দিন হলিডে এর সর্বোচ্চ ব্যবহার। আমি কি করতাম জানো, আমি যদি কোনো বন্ধ পাইতাম, গ্রীষ্মকালীন বন্ধ, এই বন্ধ সেই বন্ধ, আমি চেষ্টা করতাম ওই বন্ধটুক সময়ে আগামী কয়েক মাসের পড়া পড়ে রেখে দেওয়ার। কারণ জানতাম স্কুল আসবো, এই করবো সেই করবো, টাইম এনার্জি থাকবে না। সো এই বন্ধটাকে সর্বোচ্চটুকু ব্যবহার করতে হবে। কারণ বন্ধ মানে কোনো কাজ নাই, কোনো স্কুল নাই, কিছু নাই, 24 ঘন্টা। 24 ঘন্টা ইজিলি 10 থেকে 12 ঘন্টা একটা দুইটা দিন পড়া যায়। ভালো করে পড়লে ওই 10 থেকে 12 ঘন্টা তোমার পুরো সপ্তাহের পড়া কভার আপ হয়ে যায়। সো হলিডে এর সর্বোচ্চ ব্যবহার, সেটা ফ্রাইডে হতে পারে, যে কোনো গভর্নমেন্ট হলিডে হতে পারে, যে কোনো ভ্যাকেশন হতে পারে, ঠিক আছে। হলিডে বা ভ্যাকেশনের সর্বোচ্চ ব্যবহার। সো তোমরা এই জিনিসগুলোর দিকে ফোকাস রাখো, এই জিনিসগুলা ঠিক করো। 15 দিনের চ্যালেঞ্জ তুমি নাও, যে ভাই 15 দিন আপনি যেমনি বলছেন এভাবে প্ল্যানিং করে এইভাবে রুটিনে চলে আসবো। তারপর আমারে বলো
যে ভাই 15 দিন পর তোমার অবস্থার উন্নতি হয়েছে কি হয় নাই। যদি ফিল করা হয়েছে তাহলে এটা 1 মাস প্র্যাকটিস করো, যদি ফিল করা হয়েছে 2 মাস প্র্যাকটিস করো, তখন দেখবা অটোমেটিক্যালি তুমি এরকম রুটিন করে ফেলতে পারতেছো, তোমার কোনো প্যারাই হচ্ছে না। ঠিক আছে? আরেকটা জিনিস, সবসময় কনফিডেন্ট থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। তোমার এমন হয় ভাইয়া অনেক প্ল্যান করছি, বাট প্ল্যানের 100% এক্সিকিউশন হয় নাই, 80% হইছে। ওকে, 80% ইজ গুড। ভাই 60% হইছে। ওকে, ডান। তুমি পরের দিন 60 কে 65% করার চেষ্টা করো। বাট আমাদের ক্ষেত্রে কি হয় জানো, আমরা রুটিন করি, রুটিনটা হয় না। তখন বলি ধুর রুটিন করলাম, হচ্ছে না, হতাশ হয়ে রুটিনটাকে রেখে দেই। বাট লেগে থাকার যে একটা প্রবণতা, এটা আমাদের মধ্যে থাকে না। সো পেশেন্স ইজ ইম্পর্টেন্ট। তো সবার লাস্টে একই কথা, যে ভাই ভয় পাওয়া যাবে না, হেরে যাওয়া যাবে না, ফিয়ারলেস থাকতে হবে। ঠিক আছে? আমরা ফিয়ারলেস থাকবো, আমরা পজিটিভ থাকবো, যে ভাই আজকে হয় না তুই কি হইছে, কালকে হবে, লেগে থাকলেই হবে। ঠিক আছে? আমরা কনফিডেন্ট থাকবো যে আমাকে দিয়ে সম্ভব, এবং আমরা অনেক অনেক বেশি প্রেয়ার করব। ঠিক আছে? প্রেয়ার অ্যান্ড ফেইথ, যে ইনশাল্লাহ পারবো, এই বিশ্বাসটুকু রাখবে। সো এ হচ্ছে তোমাদের রুটিন অ্যানালাইসিস। ক্লিয়ার? এ হচ্ছে রুটিন অ্যানালাইসিস। এখন তোমরা আমার কথা কি বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস? আমার কথা কি বুঝতে পেরেছো? আজকে থেকে এভাবে চলাফেরা করবে? এই চ্যালেঞ্জটা কি তোমরা নিলে, যে উই অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ? হ্যাঁ, পড়ার সময় ঘুম আসলে কি করব? এটা নিয়ে আমি অনেক কথা বলছি, শিখবো জিদ্দুতে বলছি যে পড়ার সময় ঘুম আসলে কি করবা, অনলাইন ক্লাসে ঘুম আসলে কি করবা, বা আমার একটা ইউটিউব চ্যানেল আছে বা আমার পেজ আছে, ওই পেজও আমি বলছি, ডক্টর তানজিম আহমেদ অন্তরে। শিখবো জিদ্দুতে পাবা, আমার পেজেও পেতে পারো, চ্যানেলও পেতে পারো। ওখানে আমি 5টা সলিউশন দিয়ে দিয়েছি, এবং ওই সলিউশনগুলো আবারও তোমাদের ক্লাসে বলবো না, সমস্যা নাই। ঠিক আছে? ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি আমাকে অনুমতি দাও, আমি আজকের মতো বিদায় নেই। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।